হ্যাঁ বইটা আরেকটু এই যে এটা অ্যাকাউন্টিং বুক এটা 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 হ্যাঁ এইটা হচ্ছে পেজ নাম্বার 61-এ চলে যান, চ্যাপ্টার 1-এর একদম হচ্ছে কি আমাদের শেষের দিকে চলে যান, যেখানে আমাদের ইগুলো আছে, প্রবলেম সেট গুলো আছে, সেখানে একটু যাই আমরা। হ্যাঁ 61ই মেবি, ওই যে পেজ 61 এখানে ক্লিক করলে হবে। হ্যাঁ হ্যাঁ একটু একটু আমরা চলে যেতে থাকি, হ্যাঁ নিচে একটু। এখানে 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 একটা নিচের দিকে চলে যায়, গ্লোসারি রিভিউ, গ্লোসারি রিভিউ নিচে আছে দেখি। হ্যাঁ আর একটু নিচে, গ্লোসারি রিভিউ নিচে, হ্যাঁ নিচে, হ্যাঁ আমাদের প্রবলেম সেট গুলো আর নিচে। এই 60, হ্যাঁ হ্যাঁ এবার 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 দেখি, এবার থেকে দেখি 61 যাই, 61 এটা নিচে চলে যাচ্ছি। আরো নিচে হবে কারণ প্রবলেম সেট লেখাই আছে ওখানে। এই যে এখানে 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 আরেকটু উপরে 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 61, 61 চলে গেছি, 64-এ চলে গেছি, 61-এ যাই আরেকটু উপরে। হ্যাঁ এই যে এখান থেকে দেখছেন লেখা আছে প্রবলেম সেট এ। হ্যাঁ এই যে এখানে, এটা আমরা আরেকটু ই করে দিই, একটু বড় করে দিই। হ্যাঁ, ওই যে প্লাস দিয়ে একটু বড় করে, যেটা সবাই দেখতে পাই আমরা। হ্যাঁ, সুন্দর মতো ঠিক আছে। আচ্ছা আরেকটু ছোট করি। হ্যাঁ এই যে ক্লাসে, গত ক্লাসে আমি বলে দিয়েছিলাম যে আমাদের যে 5টা যে অ্যাসাইনমেন্ট করতে হবে, সেই 5টা অ্যাসাইনমেন্টের মধ্যে আমাদের এই প্রবলেম সেট 1, 2, 3, 4 এই 4টা। তো এই 4টার ভিতরে এই যে 1 নম্বর যে এই যে ম্যাথটা আছে, যদি এই ম্যাথটা, আপনারা তো বাসায় গিয়ে মনে হয় কেউ ম্যাথ করেননি, করছেন? এগুলো কি দেখছেন সবাই? করেছেন? ওকে তাহলে গুড, তাহলে তো আমি তাহলে আজকে এই ম্যাথটা একটু দিয়ে আলোচনা করি, সবাই তাহলে যেটা করছেন হয়তো বাসায় করেছেন, হয়তো মিলে গেছে। টেবিলের সমানে কি মিলে গেছে দুই পাশ? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালো। তাহলে সবাই তাহলে মিলিয়ে নিব, আর হচ্ছে গিয়ে আমরা দেখবো যে কারো কোনো জায়গায় সমস্যা হয়েছে কিনা, বা হচ্ছে কি কেউ জিনিসটা করতে গিয়ে বা হয়তো, ও এই যে ভালোই তো, এখানে করেও ফেলছেন আপনারা, তো আসলে খুবই প্রুফ, এখানে করে ফেলছেন না, গুড। আচ্ছা অ্যান্সার কত আসছে? 20,300। আচ্ছা আচ্ছা, ওনার সিকিউরিটি, তারপরে ইনকাম স্টেটমেন্ট এগুলো করেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে গুড, আমি অনেক খুশি তহিদ যে শুধু এত সুন্দর করে করে ফেলছেন। তাহলে একটু 1 নম্বরে চলে যান, আমি একটু 1 নম্বর বলি, তো সবাই একটু মিলাই নেন আমার সাথে, দেখেন সবাই ঠিক আছে কিনা। কারণ হয়তো আপনি হয়তো যেভাবে করছেন হয়তো আমার সাথে মিলে গেলে তাহলে তো ঠিক আছে, আর যদি দুই একটা নিয়ম হয়তো বা কেউ অন্যভাবে করতে পারে, সবার জন্য আমি তাহলে বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, রেকর্ড কি কেউ করছে? রেকর্ড তহিদ শুরু করছেন? ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি একটু বলি, আমাদের 1 তারিখে, সব সময় আমরা জানি যে 1 তারিখে আমাদের মালিক মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট নিয়ে সে ব্যবসা করার উদ্দেশ্যে কোম্পানিতে এসে থাকে। তো ওইভাবেই আমরা ওই সেন্সেই কিন্তু আমাদের 1 তারিখটা আমরা সবাই ধরবো, যে 1 তারিখে আমাদের হাতে প্রচুর ক্যাপিটাল থাকবে, যেটাকে আমরা মূলধন বলি, ব্যবসা শুরু করার মূলধন, এবং সেটা থাকবে হচ্ছে কি আমাদের ক্যাশ হিসেবে। তো এই যে ক্যাশ হিসেবে যে ক্যাপিটালটা আমাদের কোম্পানিতে আসবে, দ্যাটস ওয়াই ক্যাপিটাল অলওয়েজ মালিকের ওনার সিকিউরিটিকে ইনক্রিজ করে, দ্যাটস ওয়াই সে ক্রেডিট। আর ক্যাশ যেহেতু, এটার জন্য ক্যাশ বেড়ে গেছে, আমাদের প্রচুর ক্যাশ, তাহলে ক্যাশ হচ্ছে ডেবিট, বিকজ অ্যাসেট ইনক্রিজ করতে আছে। তো ক্যাশ ডেবিট $15,000, ক্যাপিটাল ক্রেডিট $15,000। ওকে, 2 নম্বরে কি বলছে, পেইড এত ক্যাশ ফর এপ্রিল অফিস রেন্ট। আচ্ছা আমরা পেইড করছি, আমি ক্লাসে বারবার বলেছি যে কোনো কিছু যদি আমরা ক্রয় করার ফলে যদি পেইড করা হয়, তাহলে পেইড অলওয়েজ আমাদের নগদ টাকা চলে যাওয়া বোঝায়। তাহলে পেইড করেছি কারণ আমার যেহেতু কোনো একটা না কোনো একটা এক্সপেন্স হয়েছে, তাহলে সেই এক্সপেন্সের নাম কি? রেন্ট এক্সপেন্স। অফিস রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। 3 তারিখে আমরা ইকুইপমেন্ট পারচেজ করছি,
ক্যাশে। তাহলে ইকুইপমেন্ট ডেবিট, যেহেতু ক্যাশ আমার পকেট থেকে চলে গেছে, এই ইকুইপমেন্টটা কিনতে গিয়ে ক্যাশ হচ্ছে ক্রেডিট। 4 তারিখে বলছে একটা অ্যাডভার্টাইজিং কস্ট হয়েছে, কিন্তু সেটা হয়েছে অন অ্যাকাউন্ট, লাস্টে বলে দিয়েছে অন অ্যাকাউন্টে, বাকিতে। যেহেতু এটা বাকিতে হয়েছে, তাহলে অ্যাডভার্টাইজিং কস্ট বা যে কোনো কস্ট কিন্তু সবসময় কি হয়, ডেবিট হয়। অ্যাডভার্টাইজিং কস্ট ডেবিট, আর অন অ্যাকাউন্ট হওয়াতে অ্যাকাউন্টস পেবল হচ্ছে ক্রেডিট, বিকজ আমার পাওনাদার বৃদ্ধি পেলো, যাকে আমার টাকা দিতে হবে, আজও কালও তাকে আমার টাকা দিতে হবে, তাই লাইবিলিটি আমার ইনক্রিজ করলো, তাই অ্যাকাউন্টস পেবল হচ্ছে ক্রেডিট। 5 তারিখে আমরা পেইড করেছি, আবার পেইড করেছি কিসের জন্য, সাপ্লাইস এক্সপেন্সের জন্য, তাহলে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। 6 তারিখে আমরা একটা সার্ভিস পারফর্ম করেছি, কত টাকার, 10,000 টাকার একটা সার্ভিস আমরা দিয়ে এসেছি, তার মানে একটা রেভিনিউ। যেখানে একটু ভালো মতো পড়লে দেখেন কি বলছে, যেখানে ক্যাশে পেয়েছি 3,000 টাকা, ওই 10,000 টাকার মধ্যে ক্যাশ পেয়েছি 3,000, আর বাকি 7,000 টাকা কি করেছি, আমরা একটা বিল করছি। তো আমি, হ্যাঁ বাকিতে, তো আমি কিন্তু ক্লাসে বলেছি যে সার্ভিস রেভিনিউ কিন্তু অলওয়েজ ক্রেডিট হবে। সার্ভিস রেভিনিউ ক্রেডিট 10,000, ঠিক আছে, ওইটারই এখন আমার টাকাটা আমি খাপে খাপে দুই ভাবে পেয়েছি। একটা ক্যাশে পেয়েছি, তাই ক্যাশ ডেবিট 3,000 টাকা বা $3,000, আর অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু 7,000 টাকা বিল, তার মানে আমার একটা অ্যাকাউন্ট রিসিভেবল নামক দেনাদার সৃষ্টি হয়েছে। সে অ্যাকাউন্ট রিসিভেবল হয়েছে কি আমার ডেবিট, হ্যাঁ 7,000 ডেবিট হবে, বাস এই, আর কিছু না। তাহলে 7,000, 3,000, 10,000, ওই 10,000 টাকা টোটালটা সার্ভিস রেভিনিউ ক্রেডিট 10,000। আচ্ছা, আমি যদি একটু আপনাদেরকে বলি যে ধরেন আপনি কোনো বাসায় টিউশনি করাচ্ছেন, আপনারা সবাই কোনো বাসায় হয়তো পড়াচ্ছেন, এই যে সার্ভিসটা দিচ্ছেন, এটা আপনার কিন্তু একটা ইনকামের অংশ, এটা ইনকাম। আপনি সার্ভিস দিচ্ছেন, মাস গেলে টাকা পাবেন। যদি টিউশনি না করাতেন বা না কাউকে পড়াতেন, তাহলে কি টাকা পেতেন? পেতেন না। এখন এই যে পড়াচ্ছেন, হয়তো মাস গেলে আপনাকে তারা 5,000 টাকা দিবে, টিউশনির সেই টাকাটা, তাহলে আপনি সার্ভিস দিচ্ছেন, টাকাটা পাচ্ছেন। এখন এই যে 5,000 টাকা, এটা আপনার জন্য একটা রেভিনিউ। দেখা গেল ওই বাসার ওই যে বাসায় পড়াচ্ছেন, সে আপনাকে বললো যে এখন আমার কাছে 4,000 টাকা আছে, ক্যাশে তুমি 4,000 টাকা নাও, আর 1,000 টাকা তোমাকে আমি পরে দিব, তবে দিয়ে দিব, আমি হয়তো 5-6 দিনের মধ্যেই তোমাকে দিয়ে দিব, বলতেই পারে, সমস্যা থাকতেই পারে। তাহলে ক্যাশে যে পেয়েছেন 4,000 টাকা, ওটা গেলে ক্যাশ হচ্ছে আপনার ডেবিট, আর ওই যে 1,000 টাকা, ওটা তো আপনি পাবেন, ওটা তো আপনার ফেলে দেওয়ার কোনো অংশ না, কারণ আপনার 5,000 টাকা টোটাল টিউশনি আপনি করেন। তো ওই 1,000 টাকা আপনার অ্যাকাউন্ট রিসিভেবল নামে ডেবিট হবে, আর টোটাল 5,000 টাকা সার্ভিস রেভিনিউ নামে কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে, বিকজ আপনি রেভিনিউ দিচ্ছেন 5,000 টাকা। বুঝতে পারছি সবাই? ওকে। তারপর 7 তারিখে বলছে মালিক উইথড্র করছে। আচ্ছা, মালিক উইথড্র করছে, ভালো কথা। উইথড্র করলে মালিকের ওনার সিকিউরিটি আসলে কমে যায়, টাকা কমে যায়, তাহলে উইথড্র অলওয়েজ ডেবিট, আর উইথড্র করার ফলে ক্যাশটাও কমে গেছে, ক্যাশ হচ্ছে ক্রেডিট। 8 তারিখে বলছে, 4 তারিখের দিকে একটু খেয়াল করলে দেখেন, ওই যে 4 তারিখ বলাই আছে ব্র্যাকেটে, ওই 4 তারিখের সেই টাকাটা আজকে আপনি পেইড করে দিয়েছেন, তার মানে পাওনাদার যে টাকাটা পেতো, সেটা আজকে আপনি দিয়ে দিয়েছেন। তাহলে 4 তারিখে হচ্ছে, তাহলে হ্যাঁ, তাহলে ক্যাশ আপনি দিচ্ছেন কাকে, ওই 4 তারিখের অ্যাকাউন্টস পেবল কে দিয়ে দিচ্ছেন, আর পাওনা আজকে আর টাকা পাবে না। তাহলে এপি ছিল ওই দিনকে ক্রেডিট 4 তারিখে, আজকে হয়ে যাবে ডেবিট, এপি আজকে ডেবিট, আর ক্যাশ চলে গেছে, ক্যাশ হচ্ছে ক্রেডিট। হ্যাঁ, 8 তারিখ থেকে আমি বুঝাতে পারছি, সবাই একটু ভালো মতো দেখেন। 8 তারিখ কিন্তু বলছে 4 তারিখে সেই যে টাকাটা পাওনা ছিল পাওনাদারের, তার টাকাটা আমরা 8 তারিখে এসে দিয়ে দিছি, তাহলে এই পাওনাদারের টাকা কি আর পাওনা রইলো আমাদের কাছে? গুড। তাহলে পাওনা মিটে গেছে, তাহলে আজকে যদি এপির পাওনা মিটে যায়, তাহলে আজকে এপি হয়ে যাবে তার উল্টাটা, এপি হয়ে যাবে ডেবিট, আর তাকে দিয়েছি ক্যাশ, যেহেতু পেইড করেছি, ক্যাশ চলে গেছে, ক্যাশ হচ্ছে ক্রেডিট, শেষ। 9 তারিখে স্যালারি আমরা পেইড করেছি, তো স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ হচ্ছে ক্রেডিট। 10 তারিখে বলছে, লাস্টে গিয়ে দেখেন 6 তারিখ দেওয়া আছে, লাস্টে গিয়ে 6 তারিখ রিসিভ এত ক্যাশ ফ্রম এ কাস্টমার হু হ্যাভ প্রিভিয়াসলি বিলড ইন ট্রানজাকশন নাম্বার 6। 6 তারিখের অ্যাকাউন্ট রিসিভেবলের টাকা, সেটা আজকে আমরা পেয়ে গেছি, তাহলে জেনাদার সাহেবের যে টাকাটা আপনারা পেতেন, সে 10 তারিখে আপনার টাকাটা দিয়ে দিয়েছে। 6 তারিখে যে টাকাটা আপনাকে বলেছিল যে তোমাকে আমি পরে দিয়ে দিব, সেই টাকাটা 10 তারিখে আপনাকে দিয়ে দিয়েছে, ভালো কথা।
তাহলে আজকে যদি আপনি ক্যাশ পেয়েছেন, আপনার জন্য ক্যাশ ডেবিট। আর এই 6 তারিখে কি আপনার কাছে ক্যাশ দিয়েছে? অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে ও আজকে হয়ে যাবে ক্রেডিট। তাহলে ক্যাশ ডেবিট আর এর হচ্ছে ক্রেডিট। আমরা বুঝতে পারছি সবাই? ওকে। হ্যাঁ, বাকিরা একটু সবাই রেসপন্স করেন। এটা যদি বাসায় করে থাকেন তাহলে অবশ্যই সবাই আমার মতে সবাই একমত হবেন আমার সাথে। কারণ এগুলো আসলে আমাদের দৈনন্দিন জীবনেরই হিসাব নিকাশ, এগুলো এমন কঠিন কিছু না। এবার এবার একটু বলি, ১ তারিখে ১৫,০০০ ১ তারিখের ১৫,০০০ তাহলে ক্যাশে প্লাস, ক্যাপিটালে প্লাস। ২ তারিখে রেন্ট এক্সপেন্সের ঘরে ৬০০ হবে আর ক্যাশ থেকে মাইনাস হবে ৬০০। ৩ তারিখে ইকুইপমেন্টের ঘরে ৩,০০০ প্লাস হবে আর ক্যাশ থেকে মাইনাস হবে ৩,০০০। ৪ তারিখে এপির ঘরে $৭০০ হবে, ওটা প্লাস। আর কস্টের ঘরেও হবে $৭০০, ওটা প্লাস। ৬ তারিখে রেভিনিউর ঘরে প্লাস হবে 10,000 মানে ১০,০০০, ক্যাশে প্লাস হবে ৩,০০০, অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে ৭,০০০ হবে প্লাস। ৭ তারিখে উইথড্রর ঘরে ৬০০ হবে আর ক্যাশ থেকে মাইনাস হবে ৬০০। ৮ তারিখে ক্যাশ থেকে মাইনাস হবে ৫০০ আর এপি মানে অ্যাকাউন্ট রিসিভেবলের ঘর থেকে মাইনাস হবে ৫০০, কারণ ওর দেনা কমে গেছে আর পাওনা কমে গেছে। ৯ তারিখে স্যালারি কস্ট মানে কস্টের ঘরে হবে ২,৫০০ আর ক্যাশ থেকে মাইনাস হবে ২,৫০০। ১০ তারিখে ক্যাশে প্লাস হবে ৪,০০০ আর অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে মাইনাস হবে ৪,০০০। এভাবে যদি যোগ বিয়োগ করি আমরা তাহলে আমাদের দুই পাশে ইনশাআল্লাহ মিলে যাবে এবং মিলে যাওয়া মানে আপনার ম্যাথটা ইনশাআল্লাহ সম্পূর্ণ হয়ে যাবে। এরপর টেবিল থেকে আপনি ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি আর ব্যালেন্স শিট এই সুন্দর মতো নিজ দায়িত্বে করে ফেলবেন, শেষ। তো এখন সবাই একটু বলেন যে ম্যাথ যারা করছেন তাদের সাথে আমারটা মিলছে কিনা। হ্যাঁ, সিআরএফটা হয়েছে, বাকিদেরটা হয়েছে। বাকিরা যারা আছেন তাদের সবারটা কি হয়েছে? আচ্ছা, জি ম্যাম হয়েছে। গুড। আর যারা করেছেন বা করেন না তারাও ইনশাল্লাহ আমি আজকে বলে দিয়েছি বাসায়, আমি যেভাবে বলে দিয়েছি বাসায় করবেন। করার পরে সুন্দর মতো নিজেকে ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন। ফর্মুলা অ্যাপ্লাই করে আমার মতো সুন্দর মতো ওটা যেভাবে হয়েছে ওটা করার চেষ্টা করবেন। করার পরে এরপর হচ্ছে সেই, আচ্ছা ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন। পারি নাই এটা ঠিক না, চেষ্টা করা হয়নি তাই হয়তো পারেননি। চেষ্টা করলে পারবেন না, আমি আমি ইনশাল্লাহ আমি আশাবাদী, চেষ্টা করলে অবশ্যই পারবেন। সবাই আছে, কোনো সমস্যা নেই। ওকে, এমন কিছু না ইনশাল্লাহ যে পারবেন না, সবাই পারবেন ইনশাল্লাহ। অ্যাসাইনমেন্টটা দিবে, অ্যাসাইনমেন্টটা দেওয়া লাগবে না, অ্যাসাইনমেন্টটা আপনি নিজেরাই পারবেন। বাসায় করেননি তো এই জন্য কঠিন লাগতেছে। যখন একটু এই ছুটি কাটিয়ে যখন করা শুরু করবেন তখন ইনশাল্লাহ সবাই পারবেন। ওকে, কোনো সমস্যা নেই। আর ২ তারিখের একটু ম্যাথে চলে যাই। ২ তারিখের ম্যাথে একটু বলে দিই, এগুলো আসলে আমার বলে দেওয়ার নিয়ম ছিল না, যেহেতু ক্লাস করতেছেন আমাদের অলরেডি তো চ্যাপ্টার 1 টু শেষ। তো তারপরে আমি জাস্ট আজকে ক্লাসটা যেহেতু তহিদ বলছে করার জন্য এই জন্য আমি আজকে দিচ্ছি। আর এগুলো একটু একটু সলভ করে দিচ্ছি। এগুলো জাস্ট বাসায় করে ফেললেই আমি আশাবাদী আপনাদের সুন্দর মতো চ্যাপ্টার 1 টু হয়ে যাবে। আর তাহলে কুইজেও প্রবলেম হবে না, অ্যাসাইনমেন্টেও প্রবলেম হবে না। আর মিডেও ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, কারণ ম্যাথ এগুলোই থেকে ইনশাল্লাহ এই নিয়ম ঠিক থাকবে। এভাবেই আপনারা যদি করতে পারেন ইনশাল্লাহ এভাবে সবকিছু পেরে যাবেন, পরীক্ষায় সমস্যা হবে না। ২ তারিখে আমরা সবাই একটু দেখতে পাচ্ছি শুরুতে কিছু হিসাবের নাম দেওয়া আছে। উপরের দিকে দেখেন ক্যাশ দেওয়া আছে $5,000, অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে $1,500, সাপ্লাইজ দেওয়া আছে $500, ইকুইপমেন্ট দেওয়া আছে $6,000, এপি দেওয়া আছে $4,200, ওনার ক্যাপিটাল 8,800, হোয়াট এভার, মানে কিছু হিসাবের নাম দেওয়া আছে। তো আপনারা হয়তো বুঝতে পারতেছেন না যে এই হিসাবগুলো আসলে আপনারা কি করবেন। একটু সবার জন্যই বলি, এই হিসাবগুলো হচ্ছে জুলাই মাসে আসলে যখন দেখতে পাচ্ছে জুলাইয়ের ১ তারিখে যে এতগুলো ব্যালেন্স আমাদের রয়ে গেছে, তার মানে এই ব্যালেন্স গুলোকে আপনি ফেলে দিবেন?
এগুলো কিন্তু ফেলে দিবেন না। এইগুলো যখন আপনি টেবুলার সামারি করা শুরু করবেন, শুরুতেই জুলাইয়ের ১ তারিখ লিখে প্রত্যেকটা শিরোনামগুলো দিয়ে এই প্রত্যেকটা হিসাবের নিচে টাকাগুলো আপনার লিখে ১ম এ আগে ম্যাথ শুরু করবেন। আমি আবার বলি, টেবুলার সামারির ১ম দিকে এই অ্যামাউন্ট গুলো থাকতে হবে। ক্যাশের ঘরে $৫,০০০, এআর এর ঘরে ১,৫০০, সাপ্লাইস এর ঘরে ৫০০, ইকুইপমেন্ট এর ঘরে ৬,০০০, এপির ঘরে ৪,২০০, ক্যাপিটালের ঘরে ৮,৮০০। এই হিসেবগুলো আগে সুন্দর মতো উঠাবেন। এই হিসাবগুলোকে সুন্দর মতো উঠিয়ে টেবুলার সামারি শুরুতে এগুলো উঠিয়ে ব্যালেন্স গুলো রাখবেন। তারপরে ওই ১ তারিখ থেকে ওইগুলো আবার শুরু করবেন। এই যে কালেক্টেড ২ তারিখে পেইড করছে। এইগুলো আবার নতুন করে তারপর ওইগুলো নিচে, নিচে এই অ্যামাউন্ট গুলো আবার লেখা শুরু করবেন। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ। এইগুলো শুরুতে হিসাবগুলো বসিয়ে তারপরে আপনি আপনার ব্যালেন্স শুরু করবেন। কারণ এগুলো আপনার প্রিভিয়াস সম্পদ, দায় আর হচ্ছে গিয়ে আপনার ওনার সিকিউরিটির কিছু হিসাব-নিকাশ যেগুলো আপনার রয়ে গেছে। ধরেন আপনার কাছে গত বছরের সবার কাছে ৳১০,০০০ আপনাদের কাছে সেইভ আছে। এই বছর আপনাদেরকে প্রত্যেকের ব্যবসা করার জন্য ৳২,০০,০০০ করে দেওয়া হলো। এখন ৳২,০০,০০০ পেয়ে আপনার হাতে যে জমা আছে ৳১০,০০০ ওটা ফেলে দিবেন? ওটা যোগ করে দিবেন। তার মানে ২,০০,০০০ এর সাথে ১০,০০০ যোগ করলে ২,১০,০০০ দিয়ে আপনি আপনার কাজ শুরু করবেন। এইটা হচ্ছে গিয়ে এইটার অবস্থা। তো ১ তারিখে বলছে যেমন কালেক্টেড এত ডলার অফ অ্যাকাউন্ট রিসিভেবল। আচ্ছা। আপনি টাকা পেয়েছেন কার কাছ থেকে? এয়ার এর কাছ থেকে। তাহলে ক্যাশে ডেবিট হবে ১,২০০ মানে ক্যাশে যোগ করবেন ১,২০০ আর টাকাটা কি দিয়েছে? এয়ার দিয়েছে আপনাকে। তাহলে এয়ার থেকে মাইনাস হবে ১,২০০। এয়ার ক্রেডিট। এয়ার হচ্ছে ডেবিট এক্সাক্টলি। না, ক্যাশ ডেবিট, এয়ার ক্রেডিট। সরি, এয়ার ক্রেডিট। যেহেতু কালেক্ট মানে কি আপনি টাকা পেয়েছেন। ২ তারিখ হ্যাঁ, ঠিক আছে? বুঝতে পারছি তো? জি। হ্যাঁ। ২ তারিখে বলছে যে পেইড করো, অ্যাকাউন্টস পেয়েবল কে পেইড করো। আচ্ছা, সে হয়তো পাওনাদার ছিল। তাকে আজকে টাকা পেইড করে দিবেন। ভালো কথা। এটা তো খারাপ কিছু না। পেইড করে দেন। তাহলে ক্যাশ হচ্ছে গিয়ে ২,৮০০ মাইনাস হয়ে যাবে। টেবুলার সামারির ক্ষেত্রে আমি বলতেছি। আর এপির ঘরেও ২,৮০০ এটা মাইনাস করে দিবেন। কারণ আপনি এপির দায় মানে তার পাওনাটা কমায় দিছেন। তাহলে ওর পাওনা কমে গেছে। তো আমাদের এপি থেকে ২,৮০০ মাইনাস হবে, ক্যাশ থেকে মাইনাস হবে ২,৮০০। ৩ তারিখে বলছে একটা সার্ভিস রেভিনিউ হয়েছে ৳৭,৫০০। তার মানে রেভিনিউর ঘরে ৭,৫০০ প্লাস করবেন। যেখানে ৳৪,০০০ আপনি ক্যাশে পাইছেন আর বাকিটা হচ্ছে গিয়ে আপনার বিল মানে বাকিটা হচ্ছে গিয়ে বাকি ডিউ। তাহলে ক্যাশে প্লাস হবে ৪,০০০। ৭,৫০০ থেকে ৪,০০০ চলে গেলে থাকে কত? ৩,৫০০। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল এর ঘরে ৩,৫০০ লিখবেন। শেষ। আর ৪ তারিখে বলছে কি ইকুইপমেন্ট পারচেজ করছে। ভালো কথা। ইকুইপমেন্ট একটা সম্পদ বাড়ছে কোম্পানিতে কত? ৳২,০০০। তো ইকুইপমেন্টের ঘরে প্লাস হবে ২,০০০। ওইটা কেনার পরে আপনি টাকা দিছেন ৳৪০০ ক্যাশে। তার মানে ৳২,০০০ সম্পদের ক্যাশ থেকে মাইনাস হবে ৪০০। আর বাকি ১৬০০ তাহলে কোথায় আমরা লিখবো? এপির ঘরে লিখবো ১৬০০। ওটা এপি তার মানে কি দায় বাড়ছে। ও টাকাটা পরে দিবেন। এপির ঘরে প্লাস হবে ১৬০০। শেষ। ৫ তারিখে সেলারি যেহেতু পেইড করেছেন, রেন্ট পেইড করেছেন, এক্সপেন্স পেইড করেছেন। তো সবগুলো মিলিয়ে এই যে ২,৮০০, ৯০০, ৪০০ তাহলে কত হচ্ছে? ২, ৩, ৪, ৫, ৬, ৭ ৩৭০০, ৩৮, ৩৯, ৪১, ৳৪১,০০০ মতো হচ্ছে। তাহলে ক্যাশ থেকে মাইনাস হবে ৪,১০০ আর ওই এক্সপেন্স এর ঘরে লিখবেন ৪,১০০। শেষ। ৬ তারিখে উইথড্র করতে ওই একই কথা, ক্যাশ থেকে মাইনাস ৭০০ আর উইথড্র ঘরে ৭০০ লিখবেন। আর ৭ তারিখে বলছে আমরা একটা ব্যাংক থেকে নোট পেমেন্টের মাধ্যমে টাকা রিসিভ করেছি। ভালো কথা। তাহলে ক্যাশে প্লাস হবে ২,০০০ আর নোটস পেবল নামক একটা হচ্ছে গিয়ে ওটার সিকিউরিটিও বেড়ে যাবে। ওটার সিকিউরিটি কি? এটা লায়াবিলিটি বেড়ে যাবে নোটস পেবল নামে। তো নোটস পেবল এর ঘরে লিখবো ২,০০০ আর ক্যাশে লিখবো ২,০০০ দুইটি প্লাস। ৮ তারিখে বলছে ইনকার ইউটিলিটি এক্সপেন্স পার মান্থ অ্যাকাউন্ট নাম্বার ২৭০ অন অ্যাকাউন্টে। আচ্ছা। তাহলে এক্সপেন্স এর ঘরে হবে ২৭০ আর যেহেতু এটা বাকিতে তাই অ্যাকাউন্ট পেবল এর ঘরে হবে ২৭০। শেষ। এইভাবেই আপনার টেবিলটা সুন্দর মতো করবেন। এই টেবিলটা সুন্দর মতো করতে পারলে আপনার ডেবিট ক্রেডিট ২ পাশে মিলে যাবে যেভাবে বললাম। তারপরে ওখান থেকে ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি
তারপর হচ্ছে গিয়ে আমাদের লাইবিলিটি সবকিছু সুন্দর মতো প্লাস মাইনাস করে বের করলে দেখবেন আপনাদের ম্যাথটা সুন্দর মতো হয়ে গেছে। আর ব্যালেন্স শিট করবেন, শেষ। ওকে, এখন 1-2 টা আমি এখন বলে দিলাম, ক্লিয়ার করে দিলাম। 3 নাম্বারটা একটু দেখাই দিচ্ছি, 3 নাম্বারটা একটু দেখি। হ্যাঁ, 3 নাম্বারটা না টেবুলার সামারি করা লাগবে না, একটু দেখি, একটু নিচের দিকে ই করেন। হ্যাঁ, নিচের দিকে কি বলছে, ইনস্ট্রাকশনে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ওনার সিকিউরিটি ফর দ্য মান্থ অফ অ্যান্ড দ্য ব্যালেন্স শিট অলসো। ওকে, আপনি নাম্বার এ তে শুধুমাত্র ইনকাম স্টেটমেন্ট করবেন, এবং ইনকাম স্টেটমেন্ট করার জন্য এখান থেকে শুধুমাত্র আমরা রেভিনিউ এবং কস্ট গুলো নিব। আর ওনার সিকিউরিটি ব্যালেন্স শিট কিভাবে করতে সেটা সবাই আপনারা জানেন। তো সবগুলো ইনফরমেশন দেওয়াই আছে কোশ্চেনে, শুধুমাত্র এই ইনফরমেশন গুলো কাজে লাগিয়ে ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি, ব্যালেন্স শিট, শুধুমাত্র এগুলোই আমরা করব। তাহলে ওনার সিকিউরিটি, ব্যালেন্স শিট আর ইনকাম স্টেটমেন্ট সবগুলো আমরা এখান থেকে করে ফেলবো। আর বি নাম্বারে এখানে জাস্ট একটা কথা বলছেন, আপনারা করার সময় বুঝতে পারবেন যে কিছু জিনিস হয়তো বা ইনক্রিজ করছে, কিছু ডিক্রিজ করছে, ওটা জাস্ট প্লাস প্লাস করে আপনারা করবেন, ওটাও আমি বলতেছি। আর 4 নাম্বারটা ওটা বাসায় আপনারা নিজেরা করবেন, ওটার আমি এখন বলতেছি না। 4 নাম্বারটা নিজেরা বাসায় করবেন, ওটা যখন আমি অ্যাসাইনমেন্ট দেখবো তখন আমি দেখবো যে কি হয়েছে বা কতটা কি করছেন, বাস এই। তো আজকে এই চ্যাপ্টার 1 এর এই প্রবলেম সেট গুলো সবগুলো কমপ্লিট করে দিলাম। এটা বাসায় যারা যারা করতে পারেননি তারা অবশ্যই নিজ দায়িত্বে এগুলো ঠিক মতো করে ফেলবেন। আর হচ্ছে ওই ম্যাথ গুলো করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার ফর্মুলা এবং নিয়ম যদি ঠিক থাকে, তাহলে কিন্তু আপনার ভুল হবে না। ওকে, আর এগুলো করলে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 দুইটাই কভার হবে। বিকজ চ্যাপ্টার 2 তে কিন্তু আমি বলেছি জার্নাল থেকে লেদার কিভাবে তৈরি করতে হয়, শুধু এইটাই। তো এখানে কিন্তু অজস্র জার্নাল আছে। তো এই জার্নাল গুলো ঠিক মতো নিজেরা পারলে তাহলে আর কোনো জায়গায় সমস্যা হবে না। আর লেদার তো আপনারা পড়তেই পারবেন, যেহেতু লেদারের ফর্মুলা ভালো মতো শিখিয়ে দেওয়া হয়েছে। ওকে, তাহলে এতটুকুই থাকবে, এটাই থাকবে। এখন হচ্ছে তহিদ একটা কাজ করেন, আপনি একটু দেখেন এখানে কারা কারা আজকে প্রেজেন্ট আছে, বা কারা কারা, কতজন আমাদের প্রেজেন্ট এখানে। ওকে ওকে, ঠিক আছে, তাহলে একটু নিয়ে আমাকে তাহলে সেটা একটু কাজ করে দিয়েন। হ্যাঁ, শুধু সবকিছু নিয়ে নিন, ওটা আমাকে পাঠিয়ে দিলে ইনশাল্লাহ সমস্যা হবে না, আমি দিয়ে দিব। ওকে, আর তাহলে হচ্ছে যে আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে যখন থাকবে, আমাদের কয় তারিখে ক্লাস করতেছে আবার তাহলে? বৃহস্পতিবারে মনে হয়। বৃহস্পতিবারে? আচ্ছা ঠিক আছে, যেদিনকে থাকুক সমস্যা নেই, যেদিনকে থাকুক সেদিনকে হোক, সমস্যা নেই। এখন হচ্ছে গিয়ে খুললে যে বলছিলাম কুইজ দিব, এখন খুললে কুইজ দিলে হয়তো বা ঝামেলা হতে পারে, দ্যাটস ওয়াই আপনাদের সমস্যা থাকলে সেগুলো আমাকে খোলার দিন ওদেরকে দেখাইয়েন, তারপরে ক্লাস হয়তো কুইজ দিলে এটা বেটার হবে সবার জন্য, নাকি? জি ম্যাম। জি ম্যাম। জি, সেটাই বেটার হবে। আমি ভাবলাম যে আসলে যেহেতু বাসায় এখন ম্যাথ গুলো করলে আপনাদের অনেক সমস্যা বের হবে, সেগুলো না দেখি কুইজটা নিলে আপনাদের নাম্বার কম আসবে আর সমস্যা হয়ে যাবে। দ্যাটস ওয়াই একটা ভার্সিটি খুলুক, খোলার দিন যেদিনকে আমাদের ক্লাস থাকবে সেদিনকে সব সমস্যাগুলো আমাকে দেখাবেন, আমি সলভ করে দিব। তার ঠিক পরে ক্লাসে আমাদের প্রথম কুইজটা ইনশাল্লাহ হবে। ওকে, জি ম্যাম, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো সবাই সাবধানে থাকবেন এবং সাবধানে আসবেন। আর হচ্ছে গিয়ে তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আর এই রেকর্ডিংটা আমাকে একটু গ্রুপে শেয়ার করে দিবেন, আমি এটা অন্যদের শেয়ার করে দিব। তহিদ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি ম্যাম, আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।